ঈদ আনন্দের, ঈদ উৎসবের, কিন্তু সবার জন্যই কি ঈদ আনন্দ বয়ে এনেছে? উৎসবের ঘটা কি সব পরিবারে একই রকম? স্বজন হারানোর অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে যারা আজও দিবানিশি শুধু স্মৃতি হাতড়ে বেড়ান, তাদের এবারও ঈদ আনন্দের নয়, ঈদ বেদনার। বলছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের এবারের ঈদের কথা, যারা লড়েছিল দেশের জন্য, স্বপ্ন দেখেছিল নতুন এক ভোরের। সেই স্বপ্ন দেখার অপরাধেই তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র এক ব্যক্তির স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখতে। ঈদের আনন্দের মধ্যেও ফিরে দেখা যাক সেই হারিয়ে যাওয়া তরুণদের আত্মত্যাগের কাহিনী। জানার চেষ্টা করি সেই তরুণদের বাবা মা আর স্বজনদের শোকের মাতনের মধ্যেও কেমন কাটছে এবারের ঈদ। শহীদ মারুফ মা বাবার ৩ সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। বাড্ডার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মারুফের খেলাধুলা খুব পছন্দ ছিল, মেতে থাকত বন্ধুদের আড্ডায়। জুলাই বিপ্লবে যোগ দেয়া তাদেরই সাথে। এরপর ২৪-এর ১৯ জুলাই রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে পুলিশের গুলিতে শহীদ হন মারুফ। পরিবারের বড় সন্তান সেই মারুফকে হারিয়ে প্রথম ঈদ কাটাচ্ছে বাকরুদ্ধ বাবা মা। মারুফের ছোট ২ ভাইকে নিয়ে যে বাবা মা শুধু বেঁচে আছেন কোনো রকমে। এই স্মৃতিগুলো আমার এই সন্তানের আছে, আমি নিজে কিনে দিয়েছি আমার এই সন্তানদের, আমার আর কিছু নেই। এই বই পড়ে রয়েছে, আমার ছেলে জার্সি, আমার ছেলে খুব ছিল। তা আজকে এই ৮টা মাস হয়ে গেল, ৮টা মাস হয়ে গেল আমার সন্তান নাই, আমাকে কিছু চায় না, আমাকে কিছু দাবি করে না, আমাকে বলে না যে বাবা এইটা লাগবে। আজকে এটার থেকে স্বাধীন আছি। ওই ছেলে চাওয়াটার এই ৮ মাস ধরে নাই, যে কি কষ্ট যে বুকের মধ্যে নিয়ে আছি ঘরে, একমাত্র যত শহীদ ফ্যামিলি আছে এছাড়া এরা বুঝবে না। ওরা 'আমার ছেলে গেছে বছর এই রোববার ঈদে আমার টাকা নিয়ে মার্কেট করে আনছে। এই বছর আমার ছেলে নাই, আর আমার কাছে টাকাও চায় না। আমার টাকা দিয়ে মার্কেট করবো, আর মার্কেট আগে বাকি হয়ে যাইতো। ও অনলাইনে সব অর্ডার দিয়ে আনতো, অন্য মার্কেট করতো, আমার লগে আনতো, বাইকে লগে আনতো, আর বাবার লগে আনতো। কিন্তু এই বছর আমার ছেলেটা নাই। ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তাদের দুর্বিষহ সময় কেটেছে। নিরাপত্তাহীনতাকে সঙ্গী করে পেয়েছেন নানা রকম হুমকি। বড় সন্তান শহীদ মারুফ হোসেন ছিলেন পরিবারের প্রধান অবলম্বন। তার ২ ছোট ভাই আর বাবা মা এখনো খুঁজে ফেরেন মারুফকে, অপেক্ষায় থাকেন সত্যিটা সত্যি না হোক। হঠাৎ মারুফ ফিরে এসে বলে উঠুক, এই দেখো আমি মরে যাইনি। ৪:৩০-৫টার দিকে যখন আমরা ওর মা ওই উপরে যায়, যখন দেখতেছে যে উপরে হেলিকপ্টার উঠতেছে, তখন ওর মার খারাপ লাগছে। তখন আইসা ফোন দিতেছে যে মারুফ তুমি কোথায়? বলতেছে আমি ৪ নম্বর রোডের মাথায়। তো ৪ নম্বর রোডের মাথা অবস্থা ভালো না রোড গাড়ি, তুমি বাসা চলে আসো। আল্লাহ বর্ষা আমার কিছু হবে না মা, কিচ্ছু হবে না। তো পরে এই ৪ নম্বর রোড থেকে একটু আগাইছে, তো সামনে ছিল তো একটা গুলি করে ওর, ঠিক ৫:৩০টার দিকে গুলি করার পর ওর মামা ছিল আবার সাথে, এক বয়সী তো। ওর মামা আবার নিয়ে আমাকে ফোন দিয়েছে, সাথে সাথেই বলতেছে ভাইয়া মারুফের গায়ে গুলি লাগছে। ঢাকা মেডিকেল যেয়ে ওর মামারে ফোন দেই, সেকেন্ডে মিনিটে একজন আহত যাচ্ছে, আবার নিহত হয়ে বের হচ্ছে হাসপাতালে। এটি দেখতেছি দৃশ্য, তখন আমি ভাবতেছি যে আমার কি এই দৃশ্য দেখা লাগবে নাকি, কোথায় আসলাম এটা। আমার ছেলেরা যেরকম আমার থুয়ে যে যাইব গা, আমার সারাদিন খালি আমার ছেলের কথাই খালি ভাবি। আরে আমার ছেলে এই ডাক দিত বৃহস্পতিবার দিনই, তখন আইয়া কে জানি
ওই কেটে দুয়ার ধারে বইয়ে কই কি মা মাগো করে ডাক দিচ্ছে, বুঝে কি আমার ওই ডাকটা এখনো বুঝে আমার মাথার মধ্যে এখনো কানে বাজে যে আমার ছেলে ওই ডাক দিতে আছে মাগো করে। আমার ছেলে না তো গেটের সামনে আইয়ে মা করে ডাক দিছে। যেদিনকে আমার ছেলে যায় শুক্রবার দিন, ওদিনকে আমি একসাথে আমার এই পাশে বই আমার ছেলে ভাত খাইলো। ভাইকে অনেক খারাপ লাগতেছে, মিস করছে অনেক। ভাইয়ের সঙ্গে কত ঘুরতাম, কত কিছু করতাম, এই বছর আর হইল না এগুলা। ভাইয়ের সঙ্গে অনেক মিস করতেছি ভাইকে। মারুপের বাবার চোখ টলমল। পরিবারের যে কোনো সিদ্ধান্তে বড় ছেলে মারুপের পরামর্শ নিতেন তিনি। আজ নিজেকে বড়ই অবলম্বনহীন মনে হয়। আমাকে নিয়ে গেল ইমার্জেন্সি যে এটা আছে না, ওখানে গেলাম। তখন দেখলাম যে আমি ওই যে ডেথ সার্টিফিকেট লেখা একটা স্লিপ আছে, ডাক্তাররা আমাকে বলতেছে কি এখানে করেন, সাইন করেন। ওর মামা বলে ভাই এখানে সাইন করেন। তখন দেখলাম যে মারুফ লেখা। তখন বুঝি আমার মারুফ নেই। তখন ওকে নিয়ে আমি বলতেছি যে ডাক্তার বলছে যে আমার ছেলেকে নিয়ে যাব, আমার মারুফকে আমি নিয়ে যাব, আমি এখানে রাখবো না। তখন তারা বলতেছে না, হাসপাতালের নিয়ম কারণ আছে, পোস্টমর্টম ছাড়া আপনি ছেলেকে নিতে পারবেন না। তো আমি বললাম যে কিছু লোক নিয়ে যাচ্ছে, পোস্টমর্টম ছাড়াই তো নিয়ে যাচ্ছে, তা আমি নিলে সমস্যা কোথায়? না আমার ছেলে দেবেন, আমার ছেলে কারণ ছাত্র, আমার ছেলের যাচাই বাছাই ছাড়া তারা দিতে পারবে না। তো বাবা এখন কি লাগবে বলে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আজকে তো হবে না, আগামীকাল। তো আমি এই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আমি বাড্ডা থানা, শাহবাগ থানা 3 দিন দৌড়াদৌড়ি করছি বাবা। ওই কারফিউর মধ্যে আমার সন্তান মেঝেতে পড়ে রয়েছে, মর্গে পড়ে রয়েছে, ওপেন পড়ে রয়েছে। আমি মাঝে মাঝে যাই দেখি আমার ছেলে পড়ে রয়েছে, কিচ্ছু ধরতেও পারি না, যেতেও দেয় না ওখানে। মারুপকে হারিয়ে প্রায় দিশেহারা তার মা। প্রতিদিনই মারুপের ফিরে আসার প্রতীক্ষা করেন আর কান্নায় ভেঙে পড়েন বারবার। আমি একটু শুয়েছি, শোয়ার পর আমি আবার দেখি মনটা আর ভালো লাগে না। দৌড়ে রাস্তা গেছে, রোডে গেছি, যাই ফোন দিছি ওই গিটা বই কি বাবা রে তুই কই না মারু, কাকি মা আমি 4 নাম্বার রোডে আছি, আমি বাসায় আইতে না আইতে উনি আমার ছেলে গুলি খেয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি আমার ছেলেটা আমি একটু দেখতেও পারলাম না, কেউ আমার ছেলেটা আমার একটু দেখাইল না। ওই যে গেছে ওই দেখলাম, কিন্তু ছেলেটারে আমি আর দেখলাম না। কেউ আমার একটু দেখায় না, কারণ ফুল উঠছিল এই জন্য আমার দেখায় না। শহীদ মারুপের পছন্দের খাবার ছিল গরুর গোস্ত। ঈদে মারুপের জন্য তাই গোস্ত রান্না করতেন মা। মারুপকে ছাড়া এবার কিভাবে ঈদের দিনে সেই গরুর গোস্ত রান্না করবেন মা? মারুপের ঈদের স্মৃতিচারণ করতে করতে আবারও বারবার চোখের পানি মোছেন মা। গোস্টটা শুধু পছন্দ ছিল, ও মাছ বেশি খাইতো না, ও গোস খাইতো বেশি। আর সবসময় ও কইতো কি মা গো মাছ রান্না ভাত খাইতেই পারতো না, খালি কইতো মা গোস আনবা, আবার খাবার গোস আনতে, গোসই খাইতো বেশিরভাগ। ওর ফেভারিট খাবারই ছিল গোস। আমার ছেলেটা আমি যা চাইতো তাই আমি দিতাম। মারুপের ছোট ভাই জোনায়েদ ভাইয়ের সঙ্গে কাটানো সবচেয়ে সুন্দর সময়গুলোর বর্ণনা দিলেন। ভাইয়ের বাইকে চেপে ঘুরতে পছন্দ করতেন জোনায়েদ। ছোট ভাইকে নিয়ে ঘোরাঘুরি করার পাশাপাশি একসাথে ক্রিকেটও খেলতেন শহীদ মারুপ। ভাইয়ের সঙ্গে ব্যাট বল খেলতাম আমি, পরে অনেক মজা করতাম ভাইয়ের সঙ্গে ব্যাট বল খেলতাম। পরে কিছু জিনিস আনলে ওইটার লাগে মজা করতাম আমরা, এগুলোই।
ঈদে সবই আছে তাদের ঘরে, শুধু মারুফ নেই। একসময় যে মানুষটি মাতিয়ে রাখত পুরো পরিবারকে, আজ তাকে হারিয়ে ফেলায় নিস্তব্ধ সবাই। জুলাই গণ অভ্যুত্থানের আরেক শহীদ আকরাম খান রাব্বি, 19 জুলাই 2024, মিরপুর 10 নম্বর। পুলিশের গুলিতে নিভে যায় সম্ভাবনাময় আরেক তরুণের প্রাণ প্রদীপ। রকি ফোন করছে, রাব্বি গুলি লাগছে, তুমি চালু করে বাসা বাইরে। আমি তোমার মোটর সাইকেল নিয়ে আমি চালু করে বাইরেছি, সরকার আমি আসছি, তুমি আসো। আইসি গেছি, যাওয়ার পরে আমি ইসলামী হাসপাতালে নেওয়া হয়েছে। তা আমি ইসলামী হাসপাতালে গেছি, যে প্যারিস্যুট গেছি, আবার একটা কল আসছে রফিক আছে যে রাব্বি ইসলাম রাখে নাকি, ওরা ঢাকা মেডিকেল নেওয়া হইতেছে। আমরা গাড়ি রওনা দিয়ে দিচ্ছি, চিন্তা করলাম গাড়ি রওনা দিলে তখন তোমরা দেরি করে তোমরা চালু করে ঢাকা মেডিকেল নিয়ে যাও, আর আমরা মোটর সাইকেলে ঢাকা মেডিকেল যাই। ঢাকা মেডিকেল যাই আমি ওরে ওই যে লাশ অবস্থায় কেমনি পাই, আমি আর আমার ছেলে জীবিত পাইনি। আমি ছেলেকে মারা পাইছি, আমি জীবিত পাই না। আমি লাশ দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার এখন মাথা ঠিক আছে। জুলাই আন্দোলনে অংশ নিলে মিরপুর 10 নম্বরের মেট্রো স্টেশন থেকে পুলিশের ছোড়া গুলি রাব্বির বাম হাতের কবজি ভেদ করে পেটের ভেতরে ঢুকে যায়। দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে যান রাব্বি। এই বাংলাদেশের যতগুলা মায়ের বুক খালি করছে, হাজার হাজার মায়ের বুক খালি করছে, সন্তানদের হারাইছে, বাবাদের হারাইছে সন্তানরা। আমি চাই ওদের কঠিন শাস্তি দিতে, কঠিন শাস্তি হোক। আমি এর সুষ্ঠু বিচার চাই, সুন্দর দেশ চাই, যে দেশে সুন্দর করে সবাই বাঁচতে পারবো। আমার ছেলে যেটা চাইতো, আমার দেশটা স্বাধীন হলে আমরা সবাই বাইরে থাকতে পারবো, রাতেও আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো, আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা জব করে রাতে ভালোভাবে বাসায় ফিরে আসতে পারবো, রাস্তায় বিপদ হবে না, চিন্তাই হবে না, ডাকাতি হবে না, এগুলো ভাবতো। আমি এটাই চাই, সুন্দর একটা দেশ চাই, সুষ্ঠু একটা দেশ চাই, আমিও এটা চাই। কঠিন বিচার হোক, আর সব সন্তানরা যারা মারা গেছে তাদের সম্মানের দায়িত্ব তো আপনাদের। এই রক্ত দিয়ে যে এই দেশটাকে স্বাধীন করছে, এই রক্তর বিনিময়ে তো এই দেশটা, এ দেশের মানুষগুলো যাতে ভালো থাকতে পারে। তিন ভাইয়ের মধ্যে মেজো তিনি। বড় ভাই ব্যবসার কারণে পরিবার থেকে আলাদা থাকেন, তাই পরিবারে রাব্বিকেই বড় ছেলের দায়িত্ব পালন করতে হতো। মায়ের আদরে বেড়ে ওঠা রাব্বি খুব লক্ষ্মী ছেলে ছিল। মাকে ছাড়া থাকতেই পারত না রাব্বি। মাকে রান্নাঘরের কাজ থেকে ঘরের কাজে, সব কাজে সাহায্য করত রাব্বি। মায়ের কষ্ট লাঘবে সব করতে রাজি ছিল রাব্বি। পড়ালেখার পাশাপাশি ঢাকার একটি সুনামধন্য কোম্পানির আউটলেটে ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। তার চলে যাওয়া আজও মানতে পারেননি মা। পুরো পৃথিবীর বিনিময়ে হলেও সন্তান রাব্বিকে ফিরে পেতে চান বারবার। আমার তো পৃথিবীটা মনে হয় ভেঙে গেছে। তখন আমার যে কি মনে হয়েছে আমি কাউকে বোঝাইতে পারবো না, যে রাব্বির মতো একটা ছেলে, রাব্বি থাকবে না পৃথিবীতে, রাব্বি আমার পাশে থাকবে না, এটা আমি মানতে পারি না, এটা মেনে নেওয়া সম্ভব না। এখনও মানতে পারছি না আমি যে রাব্বি নাই। আমি শুধু এটা বলছি, রাব্বি কি নাই, জিয়া রাব্বি কি নাই, আমার বাবা কি নাই,
এটা হইতে পারে না, এটা সম্ভব না, রাব্বি থাকবে না, এটা হবে না। আমার একদিন বিড়ালে আঁচড় মারছিল, আমাকে 5টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ও বলছে, আমি বলছি কিছু হবে না, ওই যে বিড়াল পালি বলছে, আমি বলছি কত মানুষকে তো কামড় দেয়, খামচি দেয়, রক্ত বের করে ফেলে, কিচ্ছু হয় না। বলে পৃথিবীর সব মানুষ মরে যা, তো তোমার নিয়ে রিস্ক নিতে পারবো না, তোমার কিছু হতে পারবে না মা। আমি মরে গেলে না কেউ বাঁচবে না, তো মরে গেলে আমি কি বাঁচি বলেন? আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন আমার রাব্বি চলে গেছে যেদিন, আমি এটা মানতেই পারতেছি না। 19 তারিখে সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ, পুলিশ বাহিনী সব লাশ দেওয়া হবে না। তো পুলিশ বাহিনী লাশ দেওয়া, তো লাশই হোক, লাশ আমরা মর্গে রাখার ব্যবস্থা করলাম। আমরা টাকা দিয়ে ওই যে ফ্রিজের যে সিস্টেম ওখানে দিলাম, এখানে রাখেন, আমরা লাশ করে নেব। পরের দিন লাশের জন্য ই করে গেছে, লাশে ফ্রিজে নাই, এরা নিয়ে ওই মর্গে ফ্লোর ফেলা রাখছে, খুলে গেছে পুরো খুলে গেছে। হ্যাঁ, পরে ওই দিনও লাশ দেয় নাকি, 20 তারিখ দেয় নাই। 21 তারিখ টাকা পয়সা বিভিন্ন ম্যানেজ করে আমরা 21 তারিখ লাশ মানবন্ধ করে আমরা বাসায় আমরা আনি। আসর নামাজের পরে আর কি আমরা এখানে জানাজা দিই, বাড়ির সামনে দিয়েছি না, এখানে জানাজা দিয়ে আর মাটি দিয়েছি সামনে। আমার কবরস্থান ওই জায়গায়, এখানে কবরস্থান মসজিদ আছে, ওখানে মাটি দেওয়া হয়। এটা কথা তাহলে আমার ছেলেটা মরছে শুধু রক্ত শূন্যতার কারণে, রক্ত পড়ছে, যদি লগে যদি বন্ধু বান্ধবরা বিরাট মারাত্মক ভুল করছে। আমরা ঢাকা মেডিকেল কেন নিব? ঢাকা মেডিকেল চিকিৎসা তখন আছে, নিব আমি। ও লগে ফোন করে লগে কথা বললো, আরে এই কবজাটা যদি আটকে রাখা হয়, কবজাটা ধুইলা করে ভিডিও দিচ্ছি আপনাকে, দেখেন কবজাটা ধুইলা গেছে গা। এই কবজাটা এখান থেকে আটকাইতে পারতো, রক্তটা বেশি দাঁড়িয়েছে এখান থেকে অল্প রক্ত বেরিয়েছি। আর লোক গুলি খাওয়ার লগে আমরা জানবো, লগে আমরা জানবো আমার ছেলে গুলি খাইছে, আন্দোলনে গেছে গুলি খাইছে, আফসোস কিছু নাই, কেন এই দেশের জন্য গুলি খাইছে। এবারই প্রথম রাব্বিকে ছাড়াই ঈদ এসেছে তার পরিবারে। শহীদ রাব্বিকে ছাড়া প্রথম ঈদ। রাব্বির বাবা আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন বারবার। আজকে 8টা মাস হয়েছে, কোনো ঘুম নাই, রান্না করা ঠিক নেই, রাত পাওয়া ফিরে গেছে, খেয়াল নেই। ঠিক আছে, এটা কোথাও দোষ না, এটা হলো ওই আর মাথা ঠিক থাকে না, এটা কথা। আর মার সাথে হলো সম্পর্কটা সবচেয়ে বেস্ট ছিল, সবচেয়ে ক্লোজ ছিল। আমি তো বাইরে থাকতে আসছে না, তো আমার সাথেও ছিল, থাকলেও মানে মার কেয়ারটা ও খুব ভালো নিতেন, অনেক কিছু ডাক্তারকে নিয়ে কী লাগলো না সব। তখন মানে আমি যদি বাসায় যদি আমিও ওর মতন পাগলামি করি, যত তার মনে দেবো। বাসায় আমার থাকতে হয়, কিছু করার নেই। আমার ভিতরে একজন দোকানে বসি, তখন আমি একাজন থাকি, তখন আমি বুঝি যে আমার কেমন লাগে। আর স্মৃতি ভোলার কিছু নাই। অন্য সব শহীদ পরিবারের মতো এই পরিবারেও ঈদের আনন্দ নেই। ঈদ মানে তো পরিবারের সবার সঙ্গে মিলন, কিন্তু পরিবারের প্রধান অবলম্বনই যখন নেই, তখন রাব্বির পরিবারের জন্য ঈদ মানে শুধুই স্মৃতি, শুধুই বিষাদ। আমাকে বলতো মাঝে মাঝে, মা যার যায় সেই বুঝে, কিন্তু বুঝতাম না কথাটা মানে। আর মনে দেখতাম চারোদিকে যদি কোনো জুয়ান ছেলে বা কেউ মারা যাইতো, আমি বলতাম আহারে ওরা আম্মু কেমনে থাকবে। আমি বুঝছি যে আমি কেমনে থাকি। আমার মনে হয়েছে কয়দিন শুধু রাব্বি যদি মারা যায়, মন থেকে আসতো রাব্বি যদি মারা যায় আমি কিভাবে থাকবো। আমি বলতাম না না না, এটা হইতে পারে না, রাব্বি মারা যাবে মানে রাব্বি থাকবে না, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাক, কিন্তু রাব্বি থাক, আমার এটার কথা। মানে ও চলে গেছে বিধায় না, মানে ও থাকতে এটা মনে হয়তো। ওকে আমি 2 দিন আগে বলছি, রাব্বি তুই গাজীপুরে যাস, কক্সবাজার যাস, তুই যখন ঘরে না থাকোস আমার মনে হয় ঘরে কেউ নাই।
বলো কি কেন আমি মানুষ, ঘরের সবাই মানুষ না? আমি বলছি সবাই মানুষ বাবা, অনেক পার্থক্য আছে মানুষের সাথে মানুষের, সবাই তো সবার মতো না। ঈদ এসেছে, সবাই আনন্দে মেতে থাকুক, কিন্তু শহীদ পরিবারের চাওয়া এখনই 24-এর গণহত্যার সুষ্ঠু বিচার হোক। যার সন্তান গেছে সেই বোঝে সন্তানের মর্মতা কি। তো কথাটা ঈদে যারা আছে সবাই যেন প্রত্যেকটা শহীদের মর্যাদা যেন ঠিক মতন এই গভর্নমেন্ট দিয়ে দেয় বা তাদেরকে সম্মান যেন দেয়। যে মহৎ উদ্দেশ্যে রাব্বি আর মারুফেরা রাস্তায় নেমেছিল বৈষম্য দূর করে দুর্নীতিমুক্ত, স্বৈরাচারমুক্ত যে নতুন বাংলাদেশ তারা গড়তে চেয়েছিল, তা যেন অন্য কিছুর আড়ালে হারিয়ে না যায়। যারা শত শত মায়ের বুক খালি করছে, যার বুকের বাটা বড় সেই তো বুক পেতে দিছে। ওরা দেখেন নিজের জীবন বাজি রেখে দেশটাকে বাঁচানোর চেষ্টা করছে। আর ওদের যারা খুন করছে তাদের তো কঠিন শাস্তি হওয়া উচিত। আমি তাদের তো কঠিন শাস্তি চাই। তারা ঘরের ভিতর থেকে ওর ভাইরা যখন ওদের ডাকছে, যখন বলছে যে আপনারা ঘরে থাকবেন না, বাইরে চলে আসেন, আমার দেশ বিপদে, আমি তখন বলছি যে ওরা গেছে, ওরা যাক, আবার আরও ডাকে কেন? তুমি বুঝবা না মা, তুমি একা তোমার সন্তান বুকে নিয়ে থাকতে চাও? হাজার হাজার মায়ের বুক খালি হইতেছে, এটা ঠিক না। তুমি তোমার সন্তান বুকে নিয়ে থাকতে চাও, এটা ঠিক না। তবু আমি কিছু বলি নাই, আমি বুঝি নাই যে ওভাবে যায়। ঈদের শত আনন্দেও 24-এর হাজারো শহীদের কথা বারবার মনে করবে জাতি। আমাদের অধিকার আদায়ের জন্যে অকাতরে প্রাণ দিয়েছেন যারা, তাদের ভুলবার নন। তাদের পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের মতোই স্বজন হারানোর কষ্ট বুকে ধারণ করে বেদনার এই ঈদে আমাদের শপথ হোক গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন।